এখন যে ভিডিওটা করতে এসেছি সেটা ম্যান্ডুর ক্ল্যারিফিকেশন আর মারুর মায়ের যে প্রথম দেখা সাক্ষাৎ আর সেটার যে জিনিসটা, যে হাইপটা বা যেটা, সেটা নিয়ে ভিডিও করতে এসেছি। প্রথমে বলি যে দেখো, মারুর মায়ের মিলন যেটা দেখেছি আমরা, মারু দেখিয়েছে তার চ্যানেলে, এটা দেখে অনেকেই বুঝতে পেরেছে যে না, এটা ওটা নয়, মানে মারুর মা আর মারুর মধ্যে এটা প্রথম দেখা নয়, এর আগেই ওদের দেখা হয়ে গেছে এবং অলরেডি ওরা মানে মারুর বরকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং রীতিমতো ওদের যাতায়াত ছিল, লুকিচুপি হলেও যাতায়াত ছিল, ঠিক আছে। আর মারুর মা এবং মারুর বাবার মধ্যে কোনো এক্সাইটমেন্ট আলাদা করে দেখা যায়নি, কারণ দেখো সব কিছু জানবে, সব কিছু না তোমার চেহারায় ফুটে ওঠে। তো মারু আর মারুর মায়ের যে মিলনটা অনেক আগেই হয়ে গিয়েছিল এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে বলেছিল যে যাতায়াত আছে, একদম ঠিক বলেছিল, ঠিক আছে। এবং ও একটা হাইপ তৈরি করেছিল, মানে মারু একটা হাইপ তৈরি করেছিল যে ওরা যেহেতু এই ধরনের বিধর্মী বিয়ে করেছে, সেহেতু ওদের দুটো ফ্যামিলির কোনো ফ্যামিলি মেনে নেয়নি, এটা ওরা একটা হাইপ তৈরি করেছিল। তারপরে অনেক পরে ওরা দেখেছিল যে শ্বশুর বাড়িতে ওকে ভালোভাবে আপ্যায়ন করেছে এবং মারু এটা বলেছিল যে প্রবলেমটা অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ির তরফ থেকে, কারণ সবাই বলেছিল যেহেতু ও অন্য ধর্মের মহিলা, তো সেক্ষেত্রে তোমার হিন্দু সমাজে ওকে চট করে অ্যাকসেপ্ট করবে না, তো ওটার ভুল প্রমাণ করবার জন্য ও এটা বলতে চেয়েছিল যে না, মানে অনুপমের বাড়ির সব লোকজন হচ্ছে ব্যাপারটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, কিন্তু আমার ফ্যামিলিতে প্রবলেম, মানে যেহেতু আমি একটা ওদের থেকে একটু স্ট্যান্ডার্ড মেনটেন করি, আমি বাবার এক মেয়ে, আমাদের সমস্ত কিছু আছে, তো আমাদের ফ্যামিলি থেকে অ্যাকসেপ্ট করেনি, ঠিক আছে। এটাই ও বোঝানোর চেষ্টা করেছে এবং এটাও বলতে চেয়েছে যে অ্যাকচুয়ালি ওর মা বাবা, তার যে এক্সটেন্ডেড ফ্যামিলি, মানে ওর কাকা জেঠু মেঠু, তাদের অসুবিধা হয়েছে না, এটা তো বাস্তব। একটা হিন্দু মেয়ে যদি একটা মানে মুসলিম সম্প্রদায় বা একটা মুসলিম সম্প্রদায়ের মেয়ে যদি একটা হিন্দু সম্প্রদায় আসে, ব্যাপারটা ইজি হয় না, ইজি গোয়িং হয় না, চট করে যে বললেই ব্যাপারটাকে খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করে তা কিন্তু হয় না, মানে আমাদের মতো গ্রামে গঞ্জে এসব জায়গায় হয় না, ঠিক আছে, আপার ক্লাস লোকেদের কথা বলছি না। তো কিন্তু ও যেটা দেখেছিল সেটা অতিকায় নাটক ছিল, ঠিক আছে। তো সেইগুলো আজকের ডেটে ক্লিয়ার, কারণ ও যখন নতুন করে একটা জায়গায় গেল মানে মা বাপের বাড়িতে, সেই এক্সাইটমেন্ট না ওর বাবার মধ্যে ছিল, না মায়ের মধ্যে ছিল, আর না ওর মধ্যেও সেরকম এক্সাইটমেন্ট ধরা পড়েছে। এবার ও বলছে যে আমি করতে পারছি না, ক্যামেরা করতে পারছি না, বলতে পারছি না, তো এই জায়গা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কী বলবে, কত মিথ্যা বলবে। এবার এই মিথ্যাগুলো বলার পিছনে কি কারণ, ও তো এই হাইপটা তৈরি করেছিল এই জন্য যে দর্শকদের কাছ থেকে ফিলিংস সেই জায়গায় আসুক যে মা বাবা মেনে নিচ্ছে না, তাহলে আমরাই সব, তো ভিউজের জন্য এই খেলাটা খেলেছিল মারু, ঠিক আছে। তারপরে যখন মিল হয়ে গেছে, অথচ লোক বলছে ভিতর থেকে আড়ালে আবড়ালে, আর ও অস্বীকার করছে দর্শকদের মানে ঠিক টাইমে জিনিসটা বলবে বলে, মানে যে সময় ভিডিওর হাইপটা সেটা নিতে পারে, কিন্তু তার আগে ভিউয়ার্সরা সব জায়গা থেকে দেখে বলছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে, তখন না ও ঘাবড়ে গেছিলো যে কী করবে, কোনটা বলবে। তো সেই জন্য একবার যেহেতু বলে দিয়েছে না, আর এদিকে বোতলের সঙ্গে ওর মায়ের আর ওর যে কনফারেন্স কল হয়েছে সেটা কিন্তু লোকের কাছে চলে এসেছে, তারপর তাদের মধ্যে আবার ঝামেলা অশান্তি হয়েছে, হতেই পারে, সেটা মা মেয়ের মধ্যে এমনিও নর্মালি হয়। তো সেই জায়গাটাতে ও চিন্তা করেছে তাহলে কি হবে, আর বোতলকে তো কাজে লাগানোর চেষ্টা করেছিল মারু আর মারুর মা, এটা বলে যে বোতল এসে যেন বলে যে ওদের মধ্যে কথা নেই, ওদের মধ্যে কোনো কিছু নেই, এবং লোকে সেটা বিশ্বাস করবে। পরবর্তীকালে বোতল এটা বলে দিয়েছে যে ওর মা আর মেয়ের সঙ্গে নিজেও কনফারেন্সে ছিল, কথা বলেছে, তখন সেটাকেও লোকাতে পারছে না, তখন বলছে হ্যাঁ মায়ের সঙ্গে কথা হতো, আবার মায়ের সঙ্গে ঝামেলা হয়েছে, কিন্তু পুরো এক্সটেন্ডেড ফ্যামিলি, আমার পাপার ফ্যামিলি মেনে নেয়নি, সবটাই ভুয়ো কথা, শুধুমাত্র কন্টেন্টের জন্য এই জিনিসটা করেছিল। আর তোমরা একটা জিনিস চিন্তা করো, প্রথমবার কেউ বাপের বাড়ি যাচ্ছে, সে সন্ধেবেলা অন্ধকারে ঝিমঝিমে এরমভাবে যায় বলো তোমরা? হ্যাঁ, তারপরে হচ্ছে অনেকেই ওর শাড়ি পরা নিয়ে বলেছে, হ্যাঁ শাড়ি পরলে দেখতে ভালো লাগতো, যে একটা নতুন বর যাচ্ছে ধুতি পাঞ্জাবি পরে বা পাজামা পাঞ্জাবি পরে, বউ যাচ্ছে শাড়ি পরে, ভালো লাগতো দেখতে, কিন্তু ড্রেসটা যে যার নিজের চয়েস, কারণ এই গরমে মারু হয়তো সেই জিনিসটা করতে পারবে না। কিন্তু আমরা আবার দেখেছি ওর শ্বশুরবাড়িতে কিন্তু শাড়ি পরেই ওই অষ্টপ্রহরের এগুলোতে করেছিল, তাহলে ও পরতে পারতোই, কিন্তু বাইকে না আবার শাড়ি পরে বসতে একটু অসুবিধাই হয়, এরকম অবস্থা একটু লাফিয়ে উঠতে হয়, সেই জন্য হয়তো পরেনি, সেটা আলাদা
আলাদা কথা, কিন্তু বাড়িতে গিয়ে একটা সুন্দর করে শাড়ি পরে ব্যাপারটা অন্যরকম ওয়েলকাম করতেই পারতো, কিন্তু সেটাও করেনি, ঠিক আছে। আর এই সন্ধেবেলা যাওয়াটা তো মানে আরোই অবাক কাণ্ড, যে সন্ধেবেলা কেন বাপের বাড়িতে যাবে, ও বলছে ওদের অনেক কাজ ছিল, এই ছিল, যতই কাজ থাক সকালবেলা যাওয়ার ব্যাপারটাই আলাদা, সেটা না গিয়ে ওর সন্ধেবেলা গেছে। আর সেই ওভার অ্যাক্টিংটা ওর মাও করতে পারেনি, ওর বাপিও করতে পারেনি। ওর বাবার মুখ দেখে পরিষ্কার হয়ে যাচ্ছে যে মেয়েকে অনেক দিন আগেই মেনে নিয়েছিল, এটা যে শুধু ভিউয়ার্সদের চোখে একটা পট্টি পরানোর জন্য নাটকটা হয়েছে সেটা ওর বাবা বুঝতে পেরেছে। আর আপ্যায়নটা কিরমভাবে করেছে, দুধ পোলাও, মুরগির মাংস, তার সঙ্গে প্রচুর ভাজা, ভাতের সঙ্গে ভাজা দেয় ঠিক আছে, কিন্তু পোলাওর সাথে কে ভাই এত কিছু করে, পোলাওয়ের সঙ্গে মাংস করেছে ঠিক আছে, তার সঙ্গে মিষ্টি ফিষ্টি হ্যানা দানা ঠিক আছে, তার সঙ্গে মাছ ভাজা, এই ভাজা সেই ভাজা, এটা করে তো যাই হোক ওগুলো করেছে। আর ও তো ভিডিও করতেই পারছিল না, কি বলবে। তোমরা একটা জিনিস বোঝো যে যদি 1 বছর আমার মেয়ের সাথে আমার দেখা নেই, ঠিকমতো কথাবার্তা নেই, কিছু নেই, আমার মেয়ে প্রথমবার তার বাপের বাড়ি আসছে, সেই যে এক্সপ্রেশন, সেই যে ফিলিংস, সেটা অন্য রকম হওয়ার, সেটা কখনোই ও যেরমভাবে দেখিয়েছে ওই রিয়াকশান হওয়ার কথা নয়। ওর বাপিও দিব্যি জামাটা পরে নিল, ঠিক আছে, ওর মানে মা বলছে হ্যাঁ আমি নাইটি পরতে ভালোবাসি, মানে এরকম মানে কিরকম না অদ্ভুত টাইপের, আর ওর মাও নাইটি পরেই রয়েছে, ওর বাপিও মানে সেরকম কোনো ড্রেস পরে নেই, মানে সেরকম কোনো আয়োজন সেরকম কিছুই নেই। মানে যে হাইপটা তৈরি করেছিল ওরা, যে 1 বছর পর বাপের বাড়ি যাচ্ছি, 1 বছর পর বাপের বাড়ি যাচ্ছে, মধুর মিলন, মহামিলন, তোমরা মধু আন্টিকে দেখতে পাবে, এই হবে, আমাদের মেনে নিয়েছে, তাই এবার আমরা প্রথমবার যাচ্ছি। আমি বলেছিলাম যে অফ ক্যামেরায় যদি, অন ক্যামেরায় যদি আমাকে মেনে না নেয় তাহলে আমি অফ ক্যামেরায় যাব না, এইসব নানা যে নাটক, সবই নাটক। না না দেখো, মারু প্রচণ্ড চালাক একটা মেয়ে, প্রচণ্ড চালাক একটা মেয়ে, এবং ম্যান্ডুর থেকে ও বুঝে গিয়েছে ম্যান্ডুর সঙ্গে থাকতে থাকতে যে কীভাবে কন্ট্রোভার্সিটা নিজের চ্যানেলে আনতে হয়, কীভাবে হাইপ তৈরি করতে হয়, কীভাবে ব্লগিং করতে হয়, মানে ব্লগিংয়ের সুন্দর জিনিসপত্রর কথা বাদ দাও, কীভাবে করতে হয়, তো সেটাও জানে। আর এই সময় কেন মিলনটা দেখেছি এটা ভালো করে বোঝো, একটা সময় এটা নিয়ে হাউমাউ প্রচুর হচ্ছিল, যবে থেকে প্রেগনেন্ট হয়ে গেছে ভিউয়ার্সরা ওর প্রতি কিন্তু সিম্প্যাথি হয়ে গেছে, আর যখনই ভিউয়ার্সরা সিম্প্যাথি গেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদিও মারুকে নিয়ে ভিডিও করে, ভিউয়ার্সরা হাউমাউ করতে আসতো যে এখন ওকে নিয়ে বলো না, এখন ও মা হচ্ছে ওকে নিয়ে বলো না, ঠিক এই জায়গাটাই ও কাজে লাগিয়েছে, এই যে মা হচ্ছে ওকে নিয়ে বলো না, এই যে সিম্প্যাথিটা ভিউয়ার্সদের রয়েছে ঠিক সেই জন্য কাজে লাগিয়েছে। কারণ এর আগে যদি মায়ের ব্যাপারটা করতো তার মধ্যে তুই মিথ্যা বলেছিস, তুই এই করেছিস, তোদের আগেই মিলছিল, মধু আন্টি সব জানতো, অমুক তমুক, এই সবগুলো প্রশ্ন আসতো, সেই প্রশ্নগুলো থেকে সেই মানে জর্জরিত হওয়ার আগে ও মানে মানে যাতে না হয় তার জন্যই ও এই জিনিসটাকে সাপ্রেস করে রেখেছিল। হ্যাঁ, ঠিক যেই মুহূর্তে সবাই বলছিল তোমার মার সঙ্গে তোমার দরকার, তোমার মাকে তোমার এই সময় দরকার, তোমার মা কেন তোমাকে মেনে নিচ্ছে না, কেন তুমি মায়ের কাছে যাচ্ছ না, রাগ অভিমান ভুলে যাও, ভালো করে বোঝো, ভিউয়ার্সরা বলছে রাগ অভিমান ভুলে যাও, ঠিক তখনই ও ছোটো ছোটো শর্টসের মাধ্যমে মাকে যে মিস করছে সেটা বারবার দেখাচ্ছিল। এগুলো সবই ইমোশনাল অত্যাচার ভিউয়ার্সদেরকে, যে ও মাকে মিস করছে, মাকে খুব প্রয়োজন ওর, এই সময় ও মায়ের কাছে যেতে পারছে না, রান্না করতে পারছে না, খেতে পারছে না ঠিকমতো ওর যত্ন হচ্ছে না, কেয়ার হচ্ছে না, ওর শ্বশুরবাড়ির লোকও ওকে কেয়ার করছে না, ওর যায় ছেলেদের প্রতি ওর শাশুড়ির বেশি ইন্টিমেসি, এটা পুরোটা পলিটিক্স, পুরোটা প্ল্যান করা, ঠিক আছে। কারণ ও শ্বশুরবাড়ি শাশুড়ি যে এসেছিল আবার যে চলে গেছিলো, এটা ভিউয়ার্সদের দেখি এটা প্রমাণ করলো যে না আমার শাশুড়িও আমাকে সেই লেভেলের টেক কেয়ার করছে না, এবং আমি মেন্টালি ভীষণ আপসেট তার জন্য। এগুলো সব গট আপসেট আপ কেস, ওর শাশুড়িও জানে পয়সার জন্য অনেক কিছু করে আমার ছেলের বউ, তো সেটা কোনো বড় ব্যাপার নয়। তো টুক করে ওর শাশুড়ি মানে ব্যাপারটা দেখালো, তারপরেই ও অষ্টপ্রহরে চলে গেল, দেখলে তো। যদি ওর শাশুড়ির সঙ্গে এতটুকু ওদের মনোমালিন্য হতো তাহলে যেতে পারতো। ও সব কিছু গট আপ সেট আপ এইটা করেছিল যাতে ওই মায়ের ব্যাপারটা এন্ট্রি নেওয়া যায়, যে শাশুড়িও আমাকে আমার এই সময় দেখতে পাচ্ছে না, শাশুড়ি সুদের দাম বেশি, মানে টাকার চেয়ে সুদের দাম বেশি, সেই দিকে যাচ্ছে, তাহলে আমাকে এখন দেখার কি আছে, এবং আমার মাও অ্যাকসেপ্ট করছে না। ঠিক সেই সময় ভিউয়ার্সরা বারবার বলছিল তোমার মায়ের কাছে যাও, তোমার মায়ের সঙ্গে মিল করো, তোমার মায়ের কাছে যাও, ঠিক এই জায়গাতে টুক করে যে তোমরাই তো বলেছিলে আমার মাকে দরকারই করে, তো এইসব দেখে আমার মা আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তো দুম করে মায়ের সাথে মধুর মিলন দেখালো। পুরো পলিটিক্স এবং পুরো ভেবে সন্তর্পণে ও এই কাজটা করেছে। না মায়ের মেয়ের মিলন হয়েছে বলে আমার কি রাগ হচ্ছে, বা এটা না হলে আমার ভালো লাগতো, এরকম কিচ্ছু কারণ নয়।
কিন্তু ওরা যে ভিউজের জন্য, ভিউয়ার্সদেরকে মোল্ড করার জন্য কতটা নাটক করতে পারে সেটা তোমাদেরকে জানার প্রয়োজন আছে। না, ও একজন প্রেগনেন্ট লেডি তাই ওকে নিয়ে কন্ট্রোভার্সি হবে না কেন? হ্যাঁ, ওকে নিয়ে নোংরা কথা হবে না, বাজে কথা হবে না, ওর বাচ্চাকে নিয়ে কিছু বলা হবে না, ওকে কোনো রকম হার্ট করার কিছু হবে না, কিন্তু যেটা রিয়েল ফ্যাক্ট সেটা তুলে ধরতে হবে বস। আর এটাই রিয়েল ফ্যাক্ট যে ও ভিউয়ার্সদেরকে মোল্ড করবার জন্য এই জিনিসটা পুরোটা করেছে। তো বুঝতে পারছো, বহুত চালাক মেয়ে। ম্যান্ডির বোন পাতিয়েছিল একে, তার মানে বুঝতে পারছো না, যেমন ম্যান্ডি তেমন মারু, বুঝতে পেরেছো? এরা সবই ভিউজের জন্য সেই লেভেলের নাটক করতে পারে, বুঝতে পেরেছো? এইবার চলে যাই চলো ম্যান্ডুর ব্যাপারে। তার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। মারু ভিউজ কামিয়ে বেরিয়ে চলে যাবে আর ম্যান্ডু চুপচাপ বসে থাকবে, তাই কি কখনো হয়? তাই ক্ল্যারিফিকেশান ভিডিও করতে চলে এসেছে। আমি বুঝতে পারি না যে এদের ব্লগিং চ্যানেল না কন্ট্রোভার্সিয়াল চ্যানেল। অ্যাকচুয়ালি এরা ইচ্ছে করে ব্লগিং চ্যানেলের মধ্যে কন্ট্রোভার্সিটা ঢোকায় এবং এই ধরনের ক্ল্যারিফিকেশান দিয়ে আরও বেশি আপ করতে চায়। কারণ এখন বাজার কার? এখন বাজার হচ্ছে মারুর, আর এদিকে বোতলকে নিয়ে হচ্ছে বোতলে। আর ম্যান্ডু চুপ করে বসে থাকবে গুটি কয়েক ভিউজ নিয়ে? না, কখনো হতে পারে না। এ হো নেহি সকতা, এ হো নেহি সাকতা। ওই জন্য ম্যান্ডুও চলে এসেছে শুধুমাত্র নিজের চ্যানেলে ক্ল্যারিফিকেশান দিয়ে ভিউজ আপ করবার জন্য, বুঝতে পেরেছো? সেখানে সে কি বলছে, সে প্রথমে তার মেয়ের পড়াশোনার কথা বলছে, যে তার মেয়ের নাকি ছুটি, কোন গ্রুপের রয়েছে শুধু ছুটি আর ছুটি। গ্রুপের মধ্যে নাকি একবার বলে 6 তারিখ পর্যন্ত ছুটি, একবার বলে 12 তারিখ পর্যন্ত ছুটি, একবার বলছে 24 তারিখ পর্যন্ত ছুটি। এবার 24 তারিখ ছুটি হওয়ার খুলেই নাকি হাফিয়ালি পরীক্ষা। এবার স্বাভাবিক দর্শকরা বলছে তাহলে ওর যে সিলেবাস সেটা কে শেষ করবে? যদি শুধু ছুটি হয় তাহলে হাফিয়ালি পরীক্ষার আগে সিলেবাসটা কে শেষ করবে? না, ও তো গভর্নমেন্ট স্কুলে পড়ে, সেখানে ওরকমভাবে সিলেবাস শেষ করার ব্যাপার নেই। এত দাগের থেকে এত দাগে পড়ে আসবে, এই হবে ওই হবে সেই হবে, হয়ে গেছে, ঠিক আছে? তো ও তো মনে হয় গভর্নমেন্ট স্কুলে পড়ে, তাহলে ওই ব্যাপারটাও নেই। তো যাই হোক, ছুটি তো নিশ্চয়ই দিয়েছে, তার জন্যই না ও ছুটি বলছে, ওটা তো আর মিথ্যা বলতে পারে না। কিন্তু এরকমই স্কুলটা। এবার অনেকেই বলছে যে তোমার ননদের ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, তোমার ভালো স্কুলে পড়ে, তুমি কেন ওকে গভর্নমেন্ট স্কুলে পড়েছো? দেখো, আমি একটা জিনিস বলি, যে ইংলিশ মিডিয়াম বা বেঙ্গলি মিডিয়াম বলে কোনো বড় ব্যাপার নয়। ভালো যে স্টুডেন্ট হয় সে বাংলা মিডিয়াম থেকেও ভালো স্টুডেন্ট হয়, কিন্তু বর্তমান প্রজন্ম যেভাবে চলছে তাতে এতটুকু যাদের ক্ষমতা আছে, হ্যাঁ, যে তারা চালাতে পারবে, ক্ষমতা, এডুকেশনাল খরচাটা, তারা কিন্তু ইংলিশ মিডিয়ামেই ভর্তি করে। ইভেন তোমাদেরকে আমি বলছি, আমি যেই সময় পড়াশোনা করেছি তখন তো অত ইংলিশ মিডিয়ামের চল ছিল না, আমাদের এদিকে অত ইংলিশ মিডিয়ামের চল ছিল না। বাট একটা সময় আমরা কিন্তু আক্ষেপ করে আমাদের মা বাবাদেরকে বলেছি, যখন কলেজে গেছি, যখন দেখছি সব বিদ্যাভারতী স্টুডেন্ট, তারপরে গোখেলের স্টুডেন্ট, তারপরে হচ্ছে তোমার মানে আরও ভালো ভালো জায়গার স্টুডেন্টরা আমাদের কলেজে এসে পড়ছে, ভালো ভালো স্কুলের, তখন আমি কিন্তু এই কথাগুলো বলেছিলাম যে দেখো মা, আমাদের তো ক্ষমতা ছিল, মানে আমার বাবার তো ক্ষমতা ছিল, আমাদের কেন ইংলিশ মিডিয়ামে ভর্তি করনি, আমরা কতটা পিছিয়ে আছি, এটা কিন্তু তখনও বলেছিলাম। কারণ আমি পরে ইংলিশ ভার্সান নিয়েছিলাম, মানে কলেজে তো ইংলিশ ভার্সান নিয়েছিলাম, তো আমি কিন্তু অনেক কথা আমার মাদেরকে জানিয়েছি সেই সময়, ঠিক আছে? এবার আমার মাদের বক্তব্য ছিল যে এখানে তো ওইভাবে ওরকম চলটা ছিল না, তাই জন্য করিনি, কিন্তু আমাদের আক্ষেপ ছিল ওই সময়, চিন্তা করো। এবং আমরাও কিন্তু আমাদের ছেলেপুলেদের চেষ্টা করেছি আমাদের ক্ষমতার মানে মধ্যে, যাতে ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে পড়ানো যায়। কারণ যে যুগটা পড়েছে সেই যুগে কম্পিটিশনটা, ইংলিশ না জানলে কতটা অসুবিধায় পড়তে হয় সেটা তো আমরা বুঝতে পারি। সব জায়গায় ইংলিশটাই চলে, তাহলে সেখানে তাহলে বাংলা মিডিয়াম কি পড়া মানে খারাপ? সেই ছেলে কি মানুষ হয় না? অবশ্যই হয়। সে কিন্তু কোনো জায়গায় একটা জায়গায় কনফিডেন্স ল্যাক হয়ে যায় যখনই তাদের ওই মানে বলতে টলতে হয়। তবে হ্যাঁ, তার মানে কি যারা সত্যিই ভালো তারা কি করে না? তারা করে, তা সেটা বলে লাভ নেই। তো সেই জায়গায় অবশ্যই ম্যান্ডুর উচিত ছিল মেয়েটিকে ভালো স্কুলে ভর্তি করা। প্রথম জীবনে কি হয়েছে, কষ্ট করেছে সেটা বাদ দাও, কিন্তু পরবর্তীকালে যখন ওর বেশ 3-4 বছর 5 বছর তোর ভালো অবস্থা চলছে, তো সেই 5 বছর তো ও মেয়েটাকে ভালো স্কুলে ভর্তি করতে পারতো, সেটা করেনি। আর এখন আবার ও বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে দিলে ওর মেয়ে নিতে পারবে কি না সেটা আমার সন্দেহ আছে। কারণ ও যদি বেঙ্গলি মিডিয়ামেই রেজাল্ট খারাপ করে, যা শুনেছি বোতলের কাছ থেকে, যে ও মানে করতে পারেনি রেজাল্ট, তাহলে সেই জায়গায় ও ইংলিশ মিডিয়ামে কী করে ঠিক করবে?
এটাও তো ব্যাপার আছে। আর সবথেকে বড় কথা, ইংলিশ মিডিয়াম পড়ালেই হয় না, সেক্ষেত্রে মা বাবাকে অনেক বেশি কনসেন্ট্রেট করতে হয়। সেটা কি করতে পারবে ওর মা বাবা, সেটাও একটা বড় ব্যাপার আছে। যাই হোক, সেই নিয়ে ক্ল্যারিফিকেশান দিতে এলো যে এই জন্য মেয়েকে স্কুলে পাঠায় না, কারণ ওই স্কুল এরকম ছুটি, আর এই ছুটির পরেই হাফ ইয়ারলি পরীক্ষা। তো ভালো কথা, এটা একটা ক্ল্যারিফিকেশান। তারপরে যেটা বললো সেটাতে পিটিক করে হাসি পেয়েছে। সেটা হচ্ছে ওর যে মানে মাসি ওর কাজ করে দিচ্ছে, সেই মাসির চুড়িদারটা তোমরা দেখেছো এরকম ছেঁড়া, ঠিক আছে? তো চুড়িদারটা ছেঁড়া, সেটা হচ্ছে দেখে সব ভিউয়ার্সরা কমেন্ট করেছে, আর কি প্রমিনেন্ট হয়েছে ছেঁড়াটা। তো লোকে তো কমেন্ট করবে যে এরকম ছেঁড়া দেখতে বাজে লাগছে, অমুক তমুক হেনা তেনা। তো তখন ও বলছে যে ও নাকি দেখেইনি। ভাবতে পারছো? মানে ও যখন ভিডিও ক্যাপচার করেছে নাকি দেখেইনি, ও রান্নার দিকে কনসেন্ট্রেট করেছিল। ভালো কথা, কারণ ওর কি ওই লাল লাল ঝোলের দিকে এত কনসেন্ট্রেট ছিল, যার জন্য মাসির ওটা দেখাই হয়নি। ভালো। তারপরে ও বলছে যে যখন এডিট করেছে তখনও নাকি দেখেনি। এটা কি সম্ভব? হ্যাঁ। তারপরে বলছে যে অনেকে বলছে ওটা কন্ট্রোভার্সির জন্য রেখে দিয়েছে। ও বলছে যে অনেকে বলছে এটা একদমই তাই, কন্ট্রোভার্সির জন্যই রেখে দিয়েছো। ঠিক আছে, তুমি ভেরি স্মার্ট প্লেয়ার। তুমি তোমার শাশুড়ির বিড়ির ছবি রেখে দিয়েছো, ফুকছে ছবি রেখে দিয়েছো। তোমার শাশুড়ির হচ্ছে ওই ওড়না ফোড়না নিয়ে ওই ব্যাপারটাতে তুমি সেটাও রেখে দিয়েছো, যে মানুষের চোখ কি খারাপ, তুমি এই জন্য এগুলো রেখে দাও। আর তুমি এইটাও রেখে দিয়েছো ইচ্ছে করে। তুমি জানো এইটা লোকে দেখতে আসবে, তোমাকে জ্ঞান দিতে আসবে, তোমার ভিউজ বাড়বে। কারণ ভিউজের জন্য তো তোমরা কতখানি নটাঙ্কি করতে পারো সবাই জানে। তা তুমি যদি এখন বলো যে না আমি এটা দেখতে পাইনি, তাহলে ডাহা মিথ্যা কথা বলছো। অবশ্যই দেখতে পেয়েছো, আর দেখতে পাওয়ার পরেও এডিট করোনি, মানে তার মানে তুমি সত্যিই কন্ট্রোভার্সি করবার জন্য রেখে দিয়েছো। কারণ তুমি জানো এটার জন্য লোক দেখতে আসবে আর তোমাকে বলতে আসবে। তুমি তো এই জন্যই বলেছো। তুমি যেমনি তোমার মেয়ের প্রেমের গল্পটার জন্য তুমি রেখে দিয়েছো, তোমার যে ভাসুর বলছিল সেটা ইচ্ছা করে রেখে দিয়েছো। গাড়িটা নিয়ে বললে বাড়িতে নতুন গাড়ি এলো বলে ইচ্ছা করে রেখে দিয়েছো। তো মানে ওগুলো ইচ্ছা করে কন্টেন্ট করো, যাতে লোকে বলে যে তোমার 4 চাকা কিনবে ভেবেছিলাম স্কুটি লাস্টে, কিন্তু পরে আসল ব্যাপারটা বুঝতে পারবে। আর তেমনি তুমি এই তোমার মাসির জামা ছেঁড়াটা এই জন্য দেখেছো। এইবার তুমি একটা কথা বলেছো যেটা যুক্তিযুক্ত, যে তোমার কিন্তু দেয়া থেয়াতে কমতি নেই, এবং তোমার প্রচুর রয়েছে জামা কাপড়। তুমি অনেক কিছু জামা কাপড় আছে যেগুলো দুদিন একদিন পরে আর পরো না, তো সেটা তুমি মাসিকে দিতেই পারো, এবং তুমি মাসিকে দেবেও। এটা সত্যি কথা, এটা আমি মানি যে হ্যাঁ, তুমি কিন্তু ওই রকম ব্যাপার নেই যে মাসি ছেঁড়া পড়ে যাচ্ছে তোমার কিছু আসে না, সেরকম না। তুমি মাসিকে ঘর ছেড়ে দিচ্ছ থাকবার জন্য। হ্যাঁ, তোমার জন্য যদি কেউ করে মানে ফিজিক্যালি করে, গতর দিয়ে করে, তুমি তার জন্য করবে। যেমনি তোমার মার জন্য তুমি বেশি করো, এই যে তোমার মা ফিজিক্যালি করে বলে। ঠিক আছে, তো যাই হোক, এই যে ফিজিক্যালি করে বলে যে তুমি তাকে ভালোবাসো, কারণ তুমি গতরটা বেশি নাড়াতে চাও না, তাই ওরা যদি ফিজিক্যালি তোমার জন্য করে, তুমি তাদের জন্য যে করবে ফিনান্সিয়ালি ব্যাপারটা সেটা বুঝি। আর সেটা যে তুমি ওই মাসির জন্যও করবে এটাও বুঝি। তুমি বললে যে একটা কানের দুল দিয়েছি, কিসের কানের দুল, ইমিটেশন না সোনার, সেটা বুঝলাম না। ছাতা দিয়েছো, কানের দুল দিয়েছো, কানের দুলটা কিসের সেটা জানবার ব্যাপার আছে। আর সেখানে একটা জামা দিতে পারছো না, মানে কানের দুলটা যদি সেরকম প্রিসিয়াস না হয় তার সঙ্গে জামার তুলনা হয় না, এমনি ইমিটেশন দিলে তার সঙ্গে জামার কী তুলনা, আমি বুঝলাম না। তো যাই হোক, পরিষ্কার বুঝতে পারলাম যে তুমি এটা কন্ট্রোভার্সির জন্যই রেখে দিয়েছো। আর তুমি এটাও সত্যি কথা বলেছো যে তুমি অনেক জামা কাপড় তাকে দিয়ে ভরিয়ে দেবে, এটা আমরা জানি। সে যেমনি তোমাকে নিজের মনের মতো করে তোমার বাড়ির জন্য সমস্ত কাজ করছে, ওখানে বিন্দুমাত্র কার্পণ্য করছে না, তুমিও ওর জন্য ততটাই করবে, মানে ওই জিনিসপত্র দিয়ে, খাওয়ার দিয়ে, জামা কাপড় দিয়ে, সেটা বোঝবার মতো ক্ষমতা আছে, সেটা তোমার মন আছে, এটা জানি আমরা। তো এটা তুমি ঠিক বলেছো। এইবার যেটা তুমি বললে যে তোমার হাজব্যান্ড 14ই জুন থেকে আর কোনো কিছু আর কি অ্যালকোহল আর কি নেয় না, কনজিউম করে না। 14ই জুন, তার মানে 1 বছর হয়ে গেল। কারণ তুমি লিখে দিয়েছিলে ওখানে 2025, অনেকে জিজ্ঞাসা করছিলো আজকেরই তো 14ই জুন, তাহলে কবে থেকে? তো অ্যাকচুয়ালি তুমি 25টা লিখে দিয়েছো যে 2025-এর জুনের পর থেকে তুমি তোমার বর আর ইনটেক করে না। ঠিক আছে, এইবার তুমি বলছো যে যখন থেকে সুগার ফুগার ধরা পড়েছে তারপর থেকেই বেশি করে না, আর এখন তো একদমই ছেড়ে দিয়েছে। ছেড়ে দিলে তো খুব ভালো, কারণ হেলথের জন্য সেটা ভালো। তোমার বরের হেলথের যে জায়গাটা, সুগারের ব্যাপারটা, সেখানে সত্যিই খুব ভালো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কথাটা কতটা সত্যি সেটা তো একটু সন্দেহ আছে। এবার কেন বলছি সন্দেহ আছে, তোমাকে অনেকে বলেছে যে দীঘায় গিয়ে যে তোমার বর তাহলে খাইনি, তুমি সেখানে বলছো না 3 জন বলা হয়েছিল, আমার বর খাইনি। হ্যাঁ, তোমার বর খাইনি আমরা জানি, মানে তোমার বর তো বলেছে কথাটা যে আমি যদি এখন খাই তাহলে আমি সবগুলো ক্যাপচার করব কী করে। তাহলে তোমার বর যদি পুরোপুরি ছেড়ে দিত তাহলে বলতো যে আমি তো খাই না তাই খাইনি, কিন্তু তোমার বর সেটা বলেনি। তোমার বর বলেছে আমি যদি খেয়ে
লুরাক্কার হয়ে যায়, তাহলে আমি সব কিছু ক্যাপচার করবো কী করে, আমি সবটা দেখবো কী করে। তাই তোমার বর যে তারপরেও খেয়েছে এটা আছে, এবং তুমি সেটা মিথ্যা কথা বলছো এটাও বুঝতে পারছি, ঠিক আছে। এইবার তোমার বক্তব্য হচ্ছে যে না এটা মিথ্যা কথা হচ্ছে, আমার বর এতদিন ধরে ছোঁয়নি, কিন্তু তুমি এটা বললে না যে তুমি খাওনি। আমরা জানি তুমিও ফোঁফো ফোঁফো করো, তোমার বড় ফোঁফো ফোঁফো করে, তারপরে শুনছি ওর থেকে বড় জিনিসটা যেটা পাতা চাষ হয় সেইটাও তোমরা করো, জানো ওইগুলো খেলে কতটা শরীর পুরো একদম শুকনো হয়ে যায়। আর আর যদি ওদের ওই নেশাটা থাকে, ওই পাতার নেশাটা, তাহলে স্যান্ডির যে শরীর শুকিয়ে যাচ্ছে তার সেটার কারণ ওটা, বুঝতে পেরেছো। ওই খেলে শরীরে প্রচুর পরিমাণ খাবার খেতে হয়, নাহলে কিন্তু শরীর শুকিয়ে যায়। একে তো সুগার হয়েছে, তারপরও যদি ওই টানার অভ্যেস থাকে তাহলে ওর শরীর কিন্তু শুকিয়ে যাবে। আর স্যান্ডির চেহারায় কিন্তু ওইটা প্রকাশ পাচ্ছে, ওর যে চেহারাটা ছিবড়ে টাইপের হয়ে যাচ্ছে, তার কারণ ও অল্প বয়সে ওই অনেক টেনেছে, ওই পাতা অনেক টেনেছে, তার জন্যই ওর চেহারাটা ওরকম শুকনো। তো যাই হোক, এবার সেইটা তারপরে তো খাইনি, এটা কেমন লাগছে। এইবার এই খাওয়ার কথাটা কোথা থেকে এসেছে? খাওয়ার কথাটা তোমার গোল্ডি দিদি তোমার বাড়িতে এসেছিল তার মেয়েকে নিয়ে। তুমি, তোমার বর, গোল্ডি দিদি এবং তোমার মা ছাড়া এই ব্যাপারটা আর কেউ জানে না। একদিনের জন্য এসেছিলো, একদিন ভোরবেলা এসছে, পরের দিন ভোরবেলা চলে গেছে। তুমি বলেছো সব জিনিস তো আর দেখাতে হবে না, বলতে হবে না, এটা আমার ইচ্ছা, আমি কথাটা বলে একদম ঠিক। এটা আমাদের কোনো বলার নেই যে কেন তুমি গোল্ডি দিদিকে দেখাওনি, আমাদের কিছু বলার নেই। কিন্তু কথা হচ্ছে এই চারজনের মধ্যে একটা জিনিস হলো, আর তারপরে সেই জিনিসটা বাইরে চলে এলো, ভাবতে পারো। এবার তুমি পরিষ্কার বলেছো এক হচ্ছে আমার মা আর এক হচ্ছে গোল্ডি দিদি, এরাই বলতে পারে, কারণ আমি আর স্যান্ডি তো বলবো না, বাচ্চাগুলো বলার ব্যাপার নেই। তাহলে তোমরা চিন্তা করো, মানে তোমরা চারজনের মধ্যে একটা দেয়ালে কথা বলছো, সেগুলোও লোক কন্ট্রোল করতে পারে না, সেগুলো লোকের কাছে ফেচকে দিচ্ছে, সে তোমার মা হোক আর গোল্ডি দিদি হোক। ভাবতে পারছো? মানে তোমরা কাকে বিশ্বাস করবে? তোমাদের সব ভিতরের কথা বাইরের লোকে বেচে দেয় বিশ্বাস করে। কাকে কে বিশ্বাস করে ভাই? এইবার দেখলাম তোমার মা একটা কমেন্ট করেছে, বলছে যে আমি বিশ্বাস করে ওই চক্রবর্তীকে বলেছিলাম, মানে নুপুরটুকে বলেছিলাম বিশ্বাস করে। কিসের বিশ্বাস? কেনই বা বলেছো? গোল্ডি দিদি এসেছিলো, এটা সেটা, কেনই বা বলেছো? কিসের বিশ্বাস? তোমরা বুঝতে পারো না যে এই কথাগুলো চালাচালি হয়ে যাবে? এই জন্য এই নুপুর টু তোর মায়ের সাথেও সম্পর্ক ছিল, ম্যান্ডির সঙ্গেও সম্পর্ক ছিল, আর ম্যান্ডির মা সেখানে ম্যান্ডির নিন্দাও করেছে নুপুর টু এর কাছে। ভাবতে পারছো? মানে এরা কীরকম দু চালানে মহিলা, মানে এই চিপচিপা, মানে আমাদের পানি কাকিমাও কম যায় না, সেটা বলেছে, আবার এখানে এসে স্বীকার করছে, লজ্জাও করে না। কিন্তু যাই হোক, এদিকে আমরা বোতলের কাছ থেকে শুনলাম না পানি কাকিমা বলেনি, ব্যাপারটা গোল্ডি দিদি বলেছিল নুপুরটুকে। চিন্তা করতে পারছো? এবার পানি কাকিমা এত নাকি বলে রেখেছে নুপুরটুকে, তার জন্য পানি কাকিমা মানে বলছে যে আমি বলেছি, ঠিক আছে। কিন্তু আমি এটা পরিষ্কার যে ম্যান্ডে কিন্তু জানতো যে এটা গোল্ডি দিদিই বাইরে নিয়ে এসছে। তোমরা আগেও শুনেছো যে শিল্পীর সঙ্গে স্যান্ডির কথা হয়েছে, এবং সেখানে শিল্পীকে পুরো গোল্ডি দিদির ব্যাপারে স্যান্ডি নিন্দা করেছে এবং বলেছে ওর থেকে দূরত্ব রাখতে চাই, ওর থেকে দূরত্ব রাখতে চাই, আমরা আর এই করি না ওই করি না আমরা বলেছে। আর আজকের ম্যান্ডি এই জিনিসটা প্রকাশ করে এটা প্রমাণ করে দিল, নয় ওর মা বলেছে নয় গোল্ডি দিদি বলেছে। আর এদিকে বোতল কিন্তু সত্যিটা বলে দিয়েছে, কারণ ম্যান্ডি জানে যে বোতল বলে দেবে কথাটা। আর সেইখানে যে গোল্ডি দিদিকেই প্রমাণ করবার জন্য যে তিনি কতটা চারিদিকে বলে বেড়ায় ফ্যাচকায় দুমুখো, সেটা প্রমাণ করার জন্যই ম্যান্ডি এই জিনিসটা সামনে নিয়ে এসেছে। মানে গোল্ডি দিদিকেও যে ব্যাপারটা থেকে সাইড করতে হবে তার জন্য যে বলছে, সেটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। আচ্ছা, এইবার যেটা হয়েছে যে টাকার প্রসঙ্গ, যে টাকা ধারের ব্যাপার, ঠিক আছে। বললো যে চেন্নাই যাওয়ার সময় যে টাকাটা ধার নিয়েছে সেটা ওদের বাড়ির একজনের কাছ থেকে, মানে মানে একদম বাড়ির ক্লোজ ফ্রেন্ডদের থেকে নিয়েছে, যে কিনা দূর দূর তক আর কি সোশ্যাল মিডিয়াতে নেই, এমনি নর্মাল নিয়েছে। এবার আমি তোমাদেরকে বলি, এ যে টাকাটা ধার নিয়েছে না, এ যে নেই বলে টাকা ধার নিয়েছে তা কিন্তু নয়। এই যে পরিষ্কারও বলেছে যে যে জিনিসগুলো আমি জমাচ্ছি সেই জিনিসগুলো হচ্ছে তখন সেখান থেকে তোলা যাবে না, তার জন্য ধার নিয়েছে। অ্যাকচুয়ালি এরকমভাবেই ধার নেয়, মানে হচ্ছে যেটা আমি জমি নিয়েছি, কিন্তু রানিং টাকা আমার যদি প্রয়োজন হয় আমি ধার নেব, পরের বার আবার মাইনে পাবো, মানে স্যালারি ঢুকবে আবার ইউটিউব থেকে, সেইখান দিয়ে শোধ করব, এই জন্য ধার নেয়, ঠিক আছে। পয়সার দরকার আছে বলে ধার নেয় না, ওদের ওই 1 লাখ 2 লাখ বের করা ওদের কাছে কোনো বড় ব্যাপার নয়। এরকম আমি বহু লোককে চিনি যারা এরকম করে। আমি তোমাদেরকে বলছি যে এমন লোককে আমি দেখেছি যে সে যা ইনকাম করে সমস্ত কিছু সে ব্যাংকে জমায়, ঠিক আছে। সেই ব্যাংক থেকে সে 5 নয়া পয়সা বের করবে না। তার অতি বড় দুর্দিনে, অতি বড় প্রবলেমেও
ইভেন 500 টাকার দরকার হলেও সে পাশের দোকান থেকে আর কি ধার করে, যে আমাকে দাও আমি তোমাকে দিয়ে দেবো। আর সে যেহেতু ভালো ইনকাম করে, লোকে জানে, তার জন্য ধারটা দেয়। এবার সে কিন্তু সেই টাকাটা আবার যখন রানিং টাকা আসে তারই ব্যবসা থেকে, তখন শোধ করে। তার মানেটা কি? তার মানেটা তার ব্যাংকের সেভিংসে কখনো হাত দেবে না। বুঝতে পেরেছো? তো এটা অনেকের অভ্যেস আছে, ম্যান্ডুরও তাই অভ্যেস, সেই জন্যই এটা করেছে। এরকম নয় যে চেন্নাই যাওয়ার সময় যে টাকাটা ধার নিয়েছিল সেই টাকাটা ধার না নিলে ও যেতে পারতো না। রানিং ওর কাছে 50-60 হাজার টাকা ছিল না, তার মানে ছিল, মানে 50-60 হাজার টাকা ওর কাছে ছিল বলেছে, আর বাদ বাকি টাকা নিয়েছে, কারণ লাখের উপরে টাকা নিয়ে গেছে। তো 50-60 হাজার টাকা রানিং আছে, আরও কিছু টাকা নেওয়ার জন্য ও কিন্তু ধারটা নিয়েছিল, ও জানে পরের মাসে এতে শোধ করে দেবে, আর সেটা করেওছে। আর এই যে শুনছি ঘর তৈরি করার সময় গোল্ডি দিদি থেকে হেল্প নিয়েছিল, এটাও তাই ব্যাপার। দুজনের থেকে ধার নিয়ে কাজটা করেছে, পরের মাসেই শোধ করে দিয়েছে। এটা ও করে, ওটা রানিং টাকা যখন থাকে না তখন ও লোকের থেকে ধার নেয়, আর এটা হচ্ছে ইচ্ছে করে ওর সেভিংসের টাকাটাও কোনোভাবেই নষ্ট করবে না। এবার বলছে নভেম্বর-ডিসেম্বর মাসে তোমরা জানতে পারবে আমি ওই সেভিংসের টাকাটা কেন হাত দিচ্ছি না, কী করবো ওটা দিয়ে। তো অবশ্যই সেটা শুনে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ও একটা বড় কোনো প্ল্যান করছে। দোকান কেনার কথা ভাবছে না, সেটা ও আগেই বলেছে, কারণ ওর অনলাইনে বিজনেসটাই ও মাল দিয়ে শেষ করতে পারছে না। আচ্ছা, এবারে ও জায়গার কথা বলেছিল, তখন সবাই ওকে বলেছিল যে মানে ও বলেছিল আমার 2টো বাড়ি আছে, আমার কিসের জায়গার দরকার, এটা বলেছিল। ঠিক আছে, তারপরে হচ্ছে গাড়ির ব্যাপারটা তো এখনই হয়ে যাচ্ছে, সে যে গাড়িই হোক, তাহলে কিসের ইনভেস্ট। আর সোনা গয়না তো প্রায়ই করে, আর ও বলেছে ওর রূপো সোনা এগুলো শুধু ও করেই এই জন্য যে যখন ওর কোনো প্রবলেম হবে তখন ওই সোনা গয়নাগুলোকে কাজে লাগাবে। তাহলে এটা কিসে ইনভেস্ট? আমার যেটা মনে হয় হয়তো জমি জায়গায় কোনো জায়গায় ও ইনভেস্ট করবে, বড় সড়ো ধরনের জমি ফেলে রাখবে, মানে ইনভেস্টের জন্য করবে, হয় না অনেকে জমি জায়গা কিনে রাখে ইনভেস্টের জন্য, ওটা হয়তো করবে, হতে পারে, সেটা জানি না। এখন যখন নভেম্বর-ডিসেম্বর মাস আসবে তখন জানবো। আর এই যে ও বলছে যে আমি গোল্ড বা রূপোতে ইনভেস্ট করি এই জন্য, কারণ যখন আমার বিপদ পড়বে তখন যেন আমি ওগুলোকে বেচতে পারি, বন্ধক দিতে পারি, সেই জন্যই আমি করি। ঠিক আছে, তো আমি এখানে বলবো যদি এরকমই মেন্টালিটি থাকে যে বন্ধক দেবো, বেচবো, তাহলে গয়না ওরকমভাবে কেনার মানে না করে তাহলে ওই কয়েন ফয়েন কিনে রাখা ভালো, তাহলে অনেক টাকা বেশি পাওয়া যাবে। যদি বেচার মেন্টালিটি থাকে বা বন্ধক দেওয়ার মেন্টালিটি থাকে তাহলে ওইগুলো কেনা ভালো। তবে হ্যাঁ, আমরা এটা অনেক মানুষই করে থাকি যে আমরা গয়না করি আমাদের বিপদের সঙ্গী হিসেবেই, মানে যখন আমি পড়বো, কিন্তু আমার যদি কোনো সময় কোনো প্রবলেম আসে তখন আমি যেন গয়নাগুলোকে কাজে লাগাতে পারি। এরকম তো অনেকেই করে, গোল্ড লোন নিই, এই নিই, হেলা নিই, তেনা নিই, এরকম করি। তো এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো এটাই ছিল আমার এই ভিডিওটা, যেটা ম্যান্ডির ভিডিও থেকে জানলাম সেটা বললাম, আর এটা হচ্ছে মারুর ভিডিও থেকে যেটা বুঝলাম সেটা বললাম। আর এটা তোমাদেরকে বলছি, এখন ম্যান্ডুর পাখির চোখ, মারুর ভিউজ। ঠিক আছে, ও জানে এখন যে পজিশন দিয়ে যাবে মারুর এখন ভিউজ হবে, তাই ম্যান্ডির কিন্তু কম্পিটিশান শুরু হয়ে গেছে মারুর সঙ্গে। তাই কখনো ক্ল্যারিফিকেশান, কখনো এটা, কখনো সেটা বলে ও এখন ভিডিওতে ভিউজ কামাবে। আর এই ভিডিওটা করার আরও একটা উদ্দেশ্য ছিল যে গোল্ডি দিদি যে এই কথা তার কথা ওকে বলে এবং বাইরে আউট করে কথা, সেটা বোঝানোর জন্য, মানে অ্যাকচুয়ালি গোল্ডি দিদিকে নিচা দেখানোর জন্য। তো এই ছিল ভিডিওটা। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।